সুস্থ হয়ে দেশে ফিরে আবারও দলের নেতৃত্ব দেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, এমনটাই আশা করছেন দলের নেতারা। আজ রাত 10টায় কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। এরই মধ্যে কাতারের রাজকীয় বহরের উড়োজাহাজটি ঢাকায় এসে পৌঁছেছে। উন্নত চিকিৎসার জন্য 2 মাস আগে থেকেই বিদেশে যাওয়ার সব প্রস্তুতি নিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অসুস্থতার কারণে কয়েক দফা বাতিল হয় বিদেশ যাত্রার তারিখ। সবকিছু ঠিক থাকলে আজ রাতে লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন বিএনপি প্রধান। বিএনপি নেতারা জানান, যুক্তরাজ্যে গিয়ে তিনি ভর্তি হবেন লন্ডন ক্লিনিকে। এরপর লিভার প্রতিস্থাপনের জন্য সেখান থেকে যেতে পারেন যুক্তরাষ্ট্রে। 7 তারিখ রাত্রে 10টার সময় একটি বিশেষায়িত অ্যাম্বুলেন্সে করে প্রথমে যুক্তরাজ্যে যাবেন। কাতারের আমির সেই ব্যবস্থা করেছেন। যুক্তরাজ্যে উনি কিছুদিন চিকিৎসা নেওয়ার পরে যুক্তরাষ্ট্রে একটি বিশেষায়িত মাল্টিডিসিপ্লিনারি হসপিটালে ওনার চিকিৎসা হবে। লিভার সিরোসিস সহ অন্যান্য, হার্ট সহ অন্যান্য জটিলতা যেগুলো আছে, আর্থ্রাইটিস সহ। বিএনপি চেয়ারপারসনকে কাতারের যে এয়ার অ্যাম্বুলেন্সে বিদেশে নেওয়া হচ্ছে তাতে সব ধরনের চিকিৎসা সহায়তার ব্যবস্থা থাকবে। কাতারের আমির তার নিজস্ব যে অ্যাম্বুলেন্স, এয়ার অ্যাম্বুলেন্স প্রেরণ করেছে, যাতে বেগম খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে সঠিকভাবে লন্ডনে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসার পরে সেখানকার ডাক্তারদের পরামর্শ অনুযায়ী ঠিক করা হবে যে যদি তারা মনে করে যে আমেরিকা যাওয়া প্রয়োজন হবে, তাইলে বেগম খালেদা জিয়া মানসিকভাবে প্রস্তুত আছে। জনগণের প্রত্যাশা যে বেগম জিয়া এসে পুনরায় এদেশের মানুষের ভাগ্যকে নিয়ে রাজনীতি করুক এবং তাদের যে প্রত্যাশা পূরণের জন্য হাল ধরুক, এবং সেই প্রত্যাশা আমরাও করছি। খালেদা জিয়ার সাথে তার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, 6 জন চিকিৎসক সহ 15 জনের যাওয়ার কথা রয়েছে। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক হয়েছে। সোমবার রাত 8টা 40 শুরু হয়েছে, 11:15 পর্যন্ত এই বৈঠক চলে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার প্রাক্কালে দলের স্থায়ী কমিটির এই বৈঠক আহ্বান করা হয়। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হন। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে দলের নীতি, কৌশল ও নতুন সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়। ছয়টি রেডিওথেরাপি মেশিনের সবগুলোই নষ্ট। জাতীয় ক্যান্সার গবেষণা হাসপাতালে 15 দিন ধরে মিলছে না এই সেবা। ফলে প্রতিদিন বাধ্য হয়ে ফেরত যাচ্ছেন ক্যান্সার আক্রান্ত অন্তত 200 রোগী। নষ্ট মেশিন কবে সচল হতে পারে তা বলতে পারছেন না কেউ। ফেব্রুয়ারি ও মার্চে 2টি নতুন মেশিন চালু হওয়ার আশায় কর্তৃপক্ষ। ক্যান্সারের কোষ ধ্বংস করার চিকিৎসা রেডিওথেরাপি। এজন্য জাতীয় ক্যান্সার গবেষণা হাসপাতালে 6টি মেশিন ছিল। দীর্ঘদিন ধরে 4টি মেশিন অকেজো থাকলেও সচল ছিল 2টি। এবার নষ্ট হলো সেই 2টিও। রেডিওথেরাপি বিভাগে ঝুলছে মেশিন নষ্টের বিজ্ঞপ্তি। কবে চালু হবে বলা নেই। একের পর এক রোগী আসছেন আর ফেরত যাচ্ছেন। ঢাকার বাইরে থেকেও এসেছেন অনেকে। কেউ কেউ আবার দীর্ঘ সময় পর সিরিয়াল পেলেও থেরাপি নিতে গিয়ে দেখেন সেবা বন্ধ। আমরা আইসি এই যে থেরাপির জন্য, তা থেরাপির মেশিন নষ্ট, এখন আবার ঘুরে যাইতে হচ্ছে, বাড়ি তো অনেক দূরই, ব্যাটিং নিয়ে আবার ঘুরে বাড়ি চলে যাইতে হচ্ছে। তো গরিব মানুষ কি করবো, আমার তো ঘুরতে আসি, এখন তো আমরা সমর্থ নাই যে বলে বাহিরে দেওয়াই। বেসরকারিভাবে তো করার একটা অসম্ভব ব্যাপার। এই জন্য তো সরকারি এসে আসলাম,
তারপরে দেখি এখন কি করা যায়। তো আমরা বলতে বলতে মুখও ব্যথা হয়ে যাচ্ছে সারাদিন, প্লাস হচ্ছে মানে একটা মানুষ তো কতদিন আর ফেরত পাঠানো যায় সেটা আমরাও বুঝি। আর ক্যান্সার তো খুব একটা যে ভালো একটা অসুখ তেমনটা না, কিন্তু আমরা তো একদম অসহায়, কিচ্ছু করার নাই আমাদের। বেশি খরচের কারণে বেসরকারিভাবে রেডিওথেরাপি নিতে না পারা অসচ্ছল রোগীরা ভিড় করেন এই হাসপাতালে, কিন্তু 5 বছর ধরেই ভোগান্তিতে তারা। কখনো যন্ত্র নষ্ট, কখনো সিরিয়াল পেতে দেরি হওয়ায় নাকাল ক্যান্সার রোগীরা। আমাদের মেশিন একদম চালু, একটাও চালু নেই, রোগীদের খুব কষ্ট হচ্ছে। এই জন্য জরুরি ভিত্তিতে এটা ঠিক করার জন্য ওরা চেষ্টা করছে এবং আমরা সেভাবে যোগাযোগ রাখছি। আমাদের উপদেষ্টা মহোদয়, সচিব মহোদয় সবাই এটা ওনারা চেষ্টা করছেন, আশা করছি তাদের চালু হবে। সম্প্রতি রেডিওথেরাপির 2টি মেশিন কেনা হয়েছে। ফেব্রুয়ারিতে একটি ও মার্চে আরেকটি চালু হতে পারে। তবে রোগীর চাহিদা মেটাতে দরকার অন্তত আরও 5টি মেশিন। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সুপ্রিম কোর্টে কয়েকজন বিচারপতির বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আগামী সপ্তাহে তদন্ত কার্যক্রম শুরু করবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। সোমবার বিকেলে এ তথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্ট প্রশাসন। গত 15 ডিসেম্বর বেশ কয়েকজন বিচারপতির বিষয়ে রাষ্ট্রপতির কাছে তদন্ত প্রতিবেদন পাঠানো হয়। সংবিধানের 96 অনুচ্ছেদ অনুযায়ী অভিযুক্ত বিচারপতিদের বিরুদ্ধে তদন্ত করে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। তাদের পরামর্শ অনুযায়ী পরে ব্যবস্থা নেবেন রাষ্ট্রপতি। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে 16 অক্টোবর বৈষম্য বিরোধী ছাত্রদের কর্মসূচিতে আওয়ামী লীগ সরকারের হয়ে কাজ করা বিচারকদের পদত্যাগের দাবি তোলা হয়। এরপরই হাইকোর্ট বিভাগের 12 বিচারপতিকে অনিয়ম, অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে বিচারিক কাজ থেকে সরিয়ে ছুটিতে পাঠানো হয়। এছাড়া অসদাচরণের অভিযোগে 19 নভেম্বর পদত্যাগ করেন 3 বিচারক। গুম ও বিচার বহির্ভূত হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরোয়ানাভুক্ত অন্য আসামিদের মধ্যে রয়েছেন শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকী, সাবেক আইজিপি বেনজির আহমেদ, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। সোমবার তাদের বিরুদ্ধে পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। শেখ হাসিনার সরকার পতনের পর গুমের ঘটনা তদন্তে কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। কমিশনের প্রতিবেদন অনুযায়ী 2009 থেকে 2024 আগস্ট পর্যন্ত আওয়ামী লীগের 15 বছরের শাসনে গুমের শিকার হয় 758 জন। এর মধ্যে এখনও নিখোঁজ 204 জন। গুমের শিকার এসব ব্যক্তি ও তাদের স্বজনরা গত কয়েক মাস ধরে অভিযোগ দায়ের করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সোমবার আসামিদের মধ্যে শীর্ষ 11 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করে প্রসিকিউশন। মামলার পরবর্তী শুনানি 12 ফেব্রুয়ারি। গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন জানিয়েছিলাম। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার তদানীন্তন নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকী, তদানীন্তন আইজিপি বেনজির আহমেদ আদালত সেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন এবং এদের মধ্যে একজন মেজর জেনারেল বরখাস্তকৃত জিয়াউল আহসান, যিনি কারাগারে আটক আছেন, তাকে প্রোডাকশনের জন্য আদেশ দিয়েছেন। আদালতে প্রসিকিউশন জানায়, আওয়ামী লীগ সরকার শত শত মানুষকে গুম করে আয়নাঘরে আটকে রেখে অমানবিক নির্যাতন চালায়। তাদের গুম করার জন্য পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তাদের বিদেশ মিশনে পাঠানো, প্রমোশন দেওয়া সহ নানা প্রলোভন দেখাতো। এই জাতি, এই সরকারের কাছে যে সবচেয়ে বড় প্রত্যাশা, সেটা হচ্ছে এই সমস্ত ঘৃণ্য মানবতা বিরোধী অপরাধের বিচার করা। এবং আমরা বলেছি 2025 সালটাই হবে বিচারের বছর। এই অপরাধের সাথে যারাই জড়িত থাকুক, তারা কেউ রাষ্ট্রের চেয়ে বড় না, কেউই আইনের ঊর্ধ্বে নয়। সুতরাং আমরা বলেছি, আমরা খুঁজছি অপরাধ, আমরা খুঁজছি অপরাধী। আমরা দেখব না কে কত বড়, কে কোথায় চাকরি করেন, কার কি পজিশন। এবার গুমের ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিচার নিশ্চিত হবে বলে আশা ভুক্তভোগী ও স্বজনদের। আইন প্রয়োগকারী সংস্থা ধরে নিয়ে গেছে, পুলিশ বলেন, র্যাব বলেন, ডিজিএফআই বলেন, আইন প্রয়োগকারী সংস্থারা ছিল, সাদা পোশাকে ছিল, এবং তাদেরকে যেন স্পেসিফিক্যালি আইডেন্টিফাই করা হয়। শেখ হাসিনা কতটা পৈশাচিক ছিল আমরা এখন বুঝতে পারতেছি। এখন যারা এই কাজ করেছে তারাও আমার সাথে কথা বলেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশোধিত আইনে সম্প্রতি গুমের অপরাধকে বিচারের আওতায় আনা হয়েছে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সব দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে। এজন্য আইন অনুযায়ী তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলবও করা হবে। সোমবার বিকেলে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান মহাপরিচালক আক্তার হোসেন।
তিনি বলেন, আইন অনুযায়ী মামলার আসামিকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে। শেখ হাসিনার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না। এছাড়া তিনি জানান, প্রায় 3.5 কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রাম 16 আসনের সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ও তার স্ত্রীর বিরুদ্ধে আলাদা মামলা করেছে সংস্থাটি। পাশাপাশি নাটোর 2-এর সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল ও তার স্ত্রীর প্রায় 16 কোটি 38 লাখ টাকার আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আরও 2টি মামলা করা হয়েছে। আলোচিত ছাগল কাণ্ডে মিথ্যা তথ্য দান ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এনবিআরের সাবেক সদস্য মতিউর রহমান ও তার প্রথম স্ত্রী ও ছেলের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। আমরা আমাদের আইনানুগ যে প্রক্রিয়া আছে সেটা অনুসরণ করেই তাদেরকে অবহিত করা হবে তাদের বক্তব্য প্রদানের জন্য, আত্মপক্ষ সমর্থনের সুযোগ নেবার জন্য। কেউ যদি সেই সুযোগ না নেয় তাহলে দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। ডিবিতে আর কোনো আয়নাঘর আর ভাতের হোটেল থাকবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সাদা পোশাকে ডিবি আর কাউকে গ্রেপ্তার করতে পারবেন না বলেও সাফ জানান তিনি। বাংলাদেশে বসবাসরত অবৈধ বিদেশিদের বিষয়ে 31 জানুয়ারির পর ব্যবস্থা নেবে সরকার। সোমবার সকালে পাসপোর্ট অফিস ও দুপুরে ডিবি অফিস পরিদর্শন শেষে এসব কথা বলেন উপদেষ্টা। সোমবার সকাল 10টায় রাজধানীর আগারগাঁওয়ের পাসপোর্ট ও বহিরাগমন অধিদপ্তর পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, 1 ফেব্রুয়ারি থেকেই বাংলাদেশে বসবাসরত অবৈধ বিদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রোহিঙ্গাদের কারণে পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশনের বাধ্যবাধকতা এখনই বন্ধ করা যাচ্ছে না, জানান উপদেষ্টা। পুলিশ ভেরিফিকেশন থাকছে কি থাকছে না এর ব্যাপারে আমি এখনো বলতে পারবো না, বাট যদি দেখা যায় যে শুধু আমাদের আইডি কার্ডে দিয়ে পারা যায় তো হয়তো আমরা পুলিশ ভেরিফিকেশন তো উঠাই দিব, যেহেতু আইডি কার্ডও তো আমাদের মন্ত্রণালয়ে আসতেছে। আর প্লাস আমাদের ধরনের পুলিশ রিফর্ম কমিশনের তাদের একটা রিকমেন্ডেশন যদি থাকে সেই সময় অন্য কথা। দুপুর 12টার দিকে ডিবি অফিস পরিদর্শনে যান জাহাঙ্গীর আলম চৌধুরী। পরে সাংবাদিকদের জানান, সাদা পোশাকে কাউকে গ্রেপ্তার করতে পারবে না ডিবি। এছাড়া কেউ দুর্নীতি করলে তার বিরুদ্ধে সংবাদ প্রচারের আহ্বান জানান তিনি। আয়নাঘর বলতে কোনো কিছু থাকবে না, এখানে কোনো ভাতের হোটেলও থাকবে না। আর প্লাস এই ডিবিদের ক্ষেত্রে এইও বলা হয়েছে যে এরা সিভিল ড্রেসে কাউরে অ্যারেস্টও করবে না, তাদের জ্যাকেট অবশ্যই পরিধান করতে হবে, তাদের আইডি কার্ড শো করতে হবে। তা আপনার আইনের বাইরে তারা কোনো কাজ করে, আমি বলছি যে আইনের বাইরে যদি আমিও কোনো আদেশ করি তারা যেন করে না। মিয়ানমার থেকে মাদকের চালান বন্ধে কঠোর নজরদারির কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। সীমান্ত নিয়ন্ত্রণে মিয়ানমার সরকার ও আরাকান আর্মি দুপক্ষের সাথেই সরকার যোগাযোগ রাখছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আমাদের যেন কোনো রকমের কোনো অসুবিধা হয় না, এই ব্যাপারে আমরা পুরাটা সজাগ আছি। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বরিশাল শিক্ষা বোর্ডের 5 শতাধিক স্কুলে কমিটি নিয়ে বিরোধ ও মামলা ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। মামলার খরচ চালাতে স্কুলগুলোতে চলছে অর্থ সংকট। এতে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হওয়ার ক্ষুব্ধ অভিভাবকেরা। বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে মাধ্যমিক স্কুল আছে 1800। আহ্বায়ক ও ম্যানেজিং কমিটির মাধ্যমে পরিচালিত হয় এসব স্কুল। তবে ম্যানেজিং কমিটি গঠন নিয়েই অস্থিরতার কবলে অনেক শিক্ষা প্রতিষ্ঠান। গত 4 বছর বহিষ্কার হয়ে পালিয়েছিলেন একে আসমত আলী খানের শিক্ষক HM জসিমউদ্দিন। বহিষ্কার হয়ে 20 মাস পালিয়ে থাকতে হয়েছে শেরেবাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে। এই 2 স্কুলে আছে একাধিক মামলা। ক্লাস ফেলে শিক্ষকদের ঘুরতে হচ্ছে আদালতে। আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে প্রায় 4টি বছর আমাকে বিদ্যালয়ের বাইরে রেখেছে। আমি ছেলেমেয়ের সহ মানবতা জীবনযাপন করেছি। সভাপতি ছিলেন সরকারি কর্মকর্তাগণ, সেখান থেকে নিয়ে আসা হয়েছে দলীয় লোক সভাপতি করা হয়েছে। এটা খুব ভালো বলে আমি মনে করি না। শিক্ষকদের দাবি, বিরোধ নিয়ে আদালতে যাওয়ার আগে সঠিকভাবে যাচাই বাছাই হলে জটিলতা কমানো সম্ভব। মামলা যারা নেয় তাদের যারা করতে যায় তাদের সাথে একটু যদি বিবেচনা করে, একটু খোঁজখবর নিয়ে দেখে যে আসলে মামলাটা করাটা কতটা যৌক্তিক, তাহলে মনে হয় ভালো হয়। এদিকে স্কুলগুলোতে বিরোধ নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে শিক্ষা বোর্ড। আমার কর্মকালীন সময়ে আমি অতি দ্রুত নিজে উদ্যোগ নিয়ে এই মামলাগুলো নিষ্পত্তির চেষ্টা করব, যাতে আমার শিক্ষার মান উন্নয়ন অব্যাহত থাকে। দরকার হলে আমি এই মামলাগুলো পরিচালনার জন্য আমি একটা মনিটরিং সেল বা মনিটরিং কমিটি করব, যারা নিয়মিতভাবে আমরা এটার তথ্য পেতে পারি। বরিশাল শিক্ষা বোর্ডের 502টি স্কুল কমিটি নিয়ে দ্বন্দ্ব মামলায় জর্জরিত। এর মধ্যে 86টি স্কুলের মামলা গড়িয়েছে উচ্চ আদালত পর্যন্ত।
ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, কমিটির দ্বন্দ্বে ভুগছে স্কুল শিক্ষার্থীরা, কি বলছেন অভিভাবকরা? হ্যাঁ, আপনি যেমনটি বরিশালের ঘটনা শুনছেন ঠিক একই প্রেক্ষাপট আসলে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর আসলে খুলনাতেও হয়েছিল। কারণ এই যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ম্যানেজিং কমিটি এবং যে গভর্নিং কমিটিগুলো হয়ে থাকে সেই কমিটিগুলোতে আসলে রাজনৈতিক বিবেচনায় রাজনৈতিক ব্যক্তিদেরকে আসলে সভাপতি পদে নিয়োগ দেওয়ার কারণে আসলে এই সমস্যাটি তৈরি হয়। এবং আমরা এখানকার যিনি খুলনা জেলার ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা রয়েছেন মোহাম্মদ শামসুল হক, আমরা তার সঙ্গে কথা বলেছি এবং তিনি আমাদেরকে জানিয়েছেন যে খুলনা জেলার মধ্যে প্রায় 200টি শিক্ষা প্রতিষ্ঠানে এখনো পর্যন্ত তাদের এই কমিটি নিয়ে সমস্যা রয়েছে এবং যার কারণে তারা একটি অ্যাডহক কমিটি করেছেন এবং সেই অ্যাডহক কমিটিতে প্রধান শিক্ষককে সেই যে থানায় শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই থানার ইউএনএফ-এ সভাপতি করে এবং প্রধান শিক্ষককে সহসভাপতি করে 4 সদস্যের একটি কমিটি তারা করে দিয়েছেন এবং এই কমিটিগুলো পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে আসলে তারা এই গভর্নিং কমিটি এবং ম্যানেজিং কমিটি সভাপতি সহ অন্যান্য পদে নির্বাচন করে তারা দায়িত্বশীলদেরকে দায়িত্ব বুঝিয়ে দিবেন। আরেকটি বিষয় হচ্ছে যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে প্রধান শিক্ষকরা ছিলেন তাদের মধ্যে অনেকেই আসলে বিগত সরকারের আমলে যে তারা রাজনৈতিকভাবে এতটাই জড়িয়ে গিয়েছিলেন যে পরবর্তীতে ছাত্র জনতার তোপের মুখে তাদেরকে পদত্যাগ করতে হয় এবং এর মধ্যে অনেকে আবার শিক্ষা প্রতিষ্ঠানে ফেরতও আসতে পারেননি। যেমন আমরা জানতে পেরেছি যে খুলনা কলেজিয়েট স্কুল অ্যান্ড গার্ল কলেজের খুলনা কলেজিয়েট স্কুলের যে প্রধান শিক্ষক ছিলেন তিনি কিন্তু পদত্যাগ করার পরে তিনি আর ফেরত আসতে পারেননি এবং সেখানে এখন একজন ভারপ্রাপ্ত শিক্ষক দিয়ে কিন্তু আসলে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এবং আমাদের জেলার যিনি ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে খুলনা জেলাতে প্রায় 19টির মতো শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আসলে এরকম সমস্যার মধ্যে হয়েছে, যার মধ্যে অধিকাংশ প্রধান শিক্ষক আবার পুনরায় তারা ফিরে এসেছেন এবং তারা এখন শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম চালাচ্ছেন। এবং শিক্ষা প্রতিষ্ঠান দাবি করেছেন যে এখন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম পুরোদমে চলছে যাতে করে শিক্ষা কার্যক্রমে কোনো ব্যাহত না হয়, সে কারণে তারাও সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন এবং তারা বলছেন যে যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে এখন আসলে পরিচালনা পর্ষদ নেই সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা করার জন্য একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে এবং সরকারি নির্দেশনা অনুযায়ী সেই কমিটির দায়িত্বে রয়েছেন সেই শিক্ষা প্রতিষ্ঠান যে উপজেলা পর্যায়ে থানা পর্যায়ে রয়েছে সেই থানার যিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা বা থানা অফিসার রয়েছেন তিনি হচ্ছেন সেখানকার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন সেই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহ এবং এই 4 সদস্যের যে কমিটি হয়েছে এবং তারাই পরবর্তীতে। আমরা আপনার কাছে আবার ফিরে আসবো, এখন চলে যাচ্ছি পরবর্তী খবরে। খুলনা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী অভিজিৎ পাল। উৎপাদন ও সরবরাহ বাড়ায় মাগুরায় ফুলকপির দাম নেমে গেছে তলানিতে। প্রতি কেজি বিক্রি হচ্ছে মাত্র 2 টাকায়। ফলন ভালো হলেও দাম না পাওয়ায় উঠছে না পরিবহন খরচও। লাভের আশায় এই সবজি চাষ করে এখন উৎপাদন খরচ নিয়েই বিপাকে চাষিরা। মাগুরা জেলায় এই মৌসুমে প্রায় ৩,৬৯৮ হেক্টর জমিতে সবজির আবাদ হয়েছে। এর মধ্যে ফুলকপির চাষ হয়েছে প্রায় ২৭৫ হেক্টর জমিতে। সবচেয়ে বেশি হয়েছে সদরের মঠবাড়িয়া, রামনগর, কেষ্টপুর, হাজরাতলা, মধুপুর সহ বিভিন্ন এলাকায়। কৃষকেরা জানিয়েছেন প্রতি বিঘা জমিতে ফুলকপি চাষ করতে খরচ হয়েছে ৩০ থেকে ৩৫ হাজার টাকা, উৎপাদন 4.5 টন। তবে পাইকারি বাজারের প্রতি কেজি বিক্রি হচ্ছে মাত্র 2 টাকায়। উৎপাদন খরচের চেয়ে কয়েক গুণ কম দামে বিক্রি করে গুনতে হচ্ছে লোকসান। কপি আর কি আমরা সব একসাথে লাগাইছি, এই কারণে সব কপি একই সময় হয়ে গেছে। এখনকার নাই কপি খুবই কম দাম, বাজারে নিয়ে গেল 2 টাকা 3 টাকা কিলো, তারপরে আর নেয় না, বাজারে থেকে বাড়িতে আসতে হয়। যা মানে কাটলে পারে যে পরিবহন খরচ সেটাও হচ্ছে না। 2-3 পিস 10 টাকায় না বিক্রি করলে তো ফেলাই দিতে হবে একবারে। ভবিষ্যতে যাতে লোকসানে পড়তে না হয় সেজন্য এক মৌসুমে একই ধরনের ফসল উৎপাদন না করে পর্যায়ক্রমে বিভিন্ন ফসল উৎপাদনের পরামর্শ কৃষি বিভাগের। ব্যাপকভাবে সবজি চাষ করার ফুলকপি সহ বিভিন্ন সবজির উৎপাদন বেড়ে যায়। আসলে কৃষকের যে পরিমাণ দাম পাওয়ার কথা এই মুহূর্তে সবজির উৎপাদন থাকে এবং চাহিদার তুলনায় সবজি বাজার বেশি থাকে, বাজার মূল্য তুলনামূলকভাবে কম যাচ্ছে। খুচরা বাজারে 2 থেকে 3 গুণ বেশি দামে সবজি বিক্রি হলেও পাইকারিতে সেই হিসাব ভিন্ন। তাই নিয়মিত বাজার তদারকির দাবি চাষি ও ব্যবসায়ীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই নিয়ে আরো জানাতে মাগুরা ও জামালপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে মাগুরা থেকে জানাবেন সহকর্মী হেলাল হোসেন। হেলাল, ফুলকপির দাম কম থাকার কারণে কি ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছেন কৃষকরা? অতিষ্ঠ হয়ে পড়েছে, তেমনি মাগুরার যারা ফুলকপি চাষি রয়েছেন তারাও কিন্তু চরম বিপাকে পড়েছেন।
ফুলকপির দাম না পেয়ে তারা কিন্তু প্রতি কেজি কিন্তু 2 টাকা দরে এই পাইকারি খুচরা বাজারে বিক্রি করছেন। আমি এখন দাঁড়িয়ে রয়েছি মাগুরার একমাত্র যে পাইকারি খুচরা বাজার রয়েছে, আমি এখানে দাঁড়িয়ে রয়েছি। এখানে তারা মাগুরার বিভিন্ন প্রান্ত থেকে যে ফুলকপি চাষিরা রয়েছেন তারা এখানে এসে ফুলকপি বিক্রি করছেন। মাত্র কিন্তু তারা বলছেন যে ফুলকপি তারা এখানে পাইকারি কাঁচা বাজারে নিয়ে আসছেন, তারা আমি এখানে কথা বলেছি, এখানে যে সাধারণ পাইকারি ব্যবসায়ীরা রয়েছেন তারা আমাকে বলেছেন যে তারা প্রতি বস্তা প্রতি কিন্তু 90 থেকে 100 টাকা দরে এই ফুলকপি কিনে রাখছেন। যার কারণে কিন্তু যে সাধারণ ব্যবসায়ীরা রয়েছেন, ফুলকপি ব্যবসায়ীরা, তারা কিন্তু চরম হতাশার মধ্যে পড়েছেন। কারণ তারা যে পরিবহন খরচ সেটাও কিন্তু তারা মেটাতে পারছেন না এই ফুলকপি বিক্রি করে। তো আমি কিছু ফুলকপি চাষির সাথে কথা বলেছিলাম, তারা আমাকে জানিয়েছেন অনেকেই কিন্তু যে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যে ফুলকপি চাষ করে থাকেন তারা কিন্তু অনেকেই গ্রামীণ যে এনজিও সংস্থা রয়েছে সেখান থেকে তারা লোন নিয়ে কিন্তু ফুলকপি চাষ করেন এবং এই লোনের মাধ্যমে তারা কিন্তু এই ফুলকপি উৎপাদন করে তারা লোন পরিশোধ করেন এবং তাদের সংসার চালান। এবং আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি, তারা যে এই ফুলকপি বিক্রি করে পরবর্তীতে যে চাষাবাদ করবেন সেটি কিন্তু তারা করে থাকেন। এবং আমি কথা বলেছি বিভিন্ন যে এই মাগুরার যে সাধারণ পাইকারি ব্যবসায়ীরা রয়েছেন তারা বলছেন যে বাজারে পর্যাপ্ত পরিমাণে কিন্তু উৎপাদন থাকার কারণে কিন্তু এই ফুলকপির দাম একেবারেই কমে পড়েছে। তা আমি কথা বলেছিলাম মাগুরা জেলার যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সেই কর্মকর্তার সাথে আমি কথা বলেছিলাম, তিনি মূলত আমাকে জানিয়েছিলেন যে মাত্র 2টো মৌসুমে কিন্তু এই ফুলকপি চাষ হয়ে থাকে। জুন জুলাই অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে কিন্তু বিভিন্ন ফুলকপি চাষিরা তারা পর্যাপ্ত পরিমাণ চাষ করতে পারেন নাই, যার কারণে কিন্তু তখন কিছুটা চাষ হলেও তারা কিছুটা দাম পেয়েছিলেন। কিন্তু এখন এই যে নভেম্বর ডিসেম্বরে যে ফুলকপি চাষিরা রয়েছেন তারা চাষ করেছেন পর্যাপ্ত পরিমাণে, যার কারণে কিন্তু বাজারে প্রচুর পরিমাণে সরবরাহ থাকার কারণে কিন্তু তারা এখন দাম পাচ্ছেন না। তো আমি কথা বলেছিলাম, তিনি আমাকে কর্মকর্তা জানিয়েছিলেন যে সমন্বয় ভাবে তারা যদি চাষ করেন, বিভিন্ন পদ্ধতিতে তারা যদি চাষ করেন তাহলে তারা ফুলকপি চাষে বেশি লাভবান হতে পারবেন। এবং আমি ফুলকপি চাষিরা আমাকে জানিয়েছেন। আপনি আমাদের সঙ্গেই থাকুন, চলে যাচ্ছি জামালপুর থেকে জানাবেন সহকর্মী সাইমুম সাব্বির শোভন, এই যে ফুলকপির দাম এতটা কম এবং চাষিদের এত ভোগান্তি, সেক্ষেত্রে সমাধানের উপায় কি? দেখুন, আসলে জামালপুরে এবছর 14,045 হেক্টর জমিতে শীতকালীন সবজির আবাদ হয়েছে। তো আমি এখন যে বাজারটিতে দাঁড়িয়ে আছি জামালপুর শহরতলির ফেরিঘাট বাজার, এখান থেকে আসলে জামালপুর, শেরপুর, রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু সবজি পাঠানো হয়। তো ফুলকপির বিষয়ে যেটি বলছিলেন যে এই বাজার থেকে আসলে ফুলকপি প্রতি পিস পাইকারি দরে 4 থেকে 6 টাকা বিক্রি হচ্ছে এবং এটি খুচরা বিক্রি হচ্ছে 10 থেকে 15 টাকা। আর প্রতি কেজি পাইকারি বিক্রি হচ্ছে 8 থেকে 10 টাকায়, আর এটি খুচরা বাজারে বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকায়। তো এই ফুলকপির যে আসলে এই এত কম মূল্য, কৃষকরা যেটি বলছেন যে আসলে চাহিদার তুলনায় সরবরাহ বেশি থাকায় আসলে এই চিত্রটি দেখা দিয়েছে। তো এইসব বিষয়ে সাধারণ কৃষক, ব্যবসায়ী এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে কথা বলে আমি যেটি জেনেছি যে আসলে মৌসুমের শেষে যখন সরবরাহ কিছুটা কমে আসবে তখন দাম কিছুটা বাড়তে পারে, তাছাড়া আসলে দাম বাড়ার কোনো সম্ভাবনা দেখছেন না কেউই। আর ভিন্ন দিকে এই দাম কমার জন্য কিন্তু আসলে ব্যবসায়ীদের মাঝে তেমন কোনো প্রভাব না পড়লেও, ভোক্তাদের মাঝে প্রভাব না পড়লেও একদম খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ কৃষক। কারণ তারা বিঘা প্রতি যে পরিমাণ অর্থ খরচ করে লোন নিয়ে বা ধার করে যে ফুলকপি চাষ করেছেন সেই টাকা কিন্তু তাদের উঠছে না। তো সাধারণ কৃষকরা আসলে যেটি দাবি করছে যে আসলে এ পর্যায়ে মধ্যস্থ ভোগী আছে কিছু, যারা আসলে এই ফুলকপি তাদের কাছ থেকে ক্রয় করে বাজারে অধিক মূল্যে বিক্রি করছে বা জেলা শহরের থেকে বিভাগীয় পর্যায়ে এবং ঢাকা পর্যায়ে কয়েক গুণ বেশি মূল্যে বিক্রি করছে। তো এই সিন্ডিকেটটা যদি তারা আসলে ভাঙতে পারে প্রশাসন, তাহলে এই ফুলকপির দাম কৃষকরা কিছুটা বেশি পেতে পারে। তাছাড়া আসলে অন্য কোনো সমাধান কেউই দেখছেন না। তো কৃষি বিভাগ যেটি বলছেন যে মৌসুমের শেষের দিকে যদি সরবরাহ কিছুটা কমে তাহলে সেখানে আসলে ফুলকপির দাম পেতে পারে। মূলত এই ছিল সার্বিক তথ্য। জি, ফুলকপির দর নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা জামালপুর ও মাগুরা থেকে।
নির্মাণের ত্রুটি থাকায় 10 বছর ধরে অকেজো পড়ে আছে জয়পুরহাট পৌর শহরের পানির ওভারহেড ট্যাঙ্ক। স্থানীয়দের অভিযোগ এটি নির্মাণে অনিয়ম ও দুর্নীতি হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন প্রশাসন। জয়পুরহাট পৌরসভার খজনপুরে 2014 সালে পানি ধারণের এই ওভারহেড ট্যাঙ্কটি নির্মাণ করা হয়। এই প্রকল্পের আওতাধীন পানির লোহা দূর করার প্ল্যান্টটি স্থাপন না করে ঠিকাদার 6 কোটি 35 লাখ টাকা বিলের মধ্যে তুলে নিয়েছে 5 কোটি 35 লাখ। নির্মাণের পরপরই ওভারহেড ট্যাঙ্কটিতে ত্রুটি ধরা পড়ে। স্থানীয়দের অভিযোগ, গাফলতি, অনিয়ম ও দুর্নীতির কারণে ট্যাঙ্কটির চালুর আগে নষ্ট হয়ে যায়। সব টাকা নষ্ট, গচ্ছা, কোনো পরিমাণ পানি পাইনি আমরা খাওয়ার মতন। 10 বছর থেকে অকেজো অবস্থায় পড়ে আছে। এটা যখন তৈরি করে পানি যখন লোড দেয় তখন পানি চুয়ে চুয়ে পড়ে। এটা থেকে আমরা কোনো পানি পাই নাই এবং প্রায় 5-6 কোটি টাকা খরচ করে এটা নির্মাণ করা হয়েছে। চেয়ারম্যানেরা তো সব এলা মারা ধরা পার্টি সব মারা ধরে নিয়েছে, চলে গেছে। আমরা অনেক চেষ্টা করছি কিন্তু আর ওটা সুফল কোনো পাইনি। পৌর প্রশাসক জানান, প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি, তবে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি আমি দায়িত্ব নেওয়ার পর। আগেও কোনো অভিযোগ আছে বলে আমি শুনি নাই। তবে অভিযোগ পেলে তখন ব্যবস্থা নেওয়া হবে অবশ্যই। অনিয়ম ও দুর্নীতির বিষয়ে কথা বলতে রাজি হননি পৌরসভার পানি শাখার কর্মকর্তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্ব আলোচিত কুড়িগ্রামের ফেলানী হত্যা 13 বছরেও শেষ হয়নি বিচার কার্যক্রম। বিএসএফের বিশেষ কোর্টে 2 দফায় খালাস দেওয়া হয় অভিযুক্ত অমিয় ঘোষকে। এর রায় প্রত্যাখ্যান করে মানবাধিকার সংগঠনের সহযোগিতায় ভারতের সুপ্রিম কোর্টে রিট করা হলেও এখনো পর্যন্ত হয়নি শুনানি। আওয়ামী লীগ সরকারের সময় বিচার না হলেও নতুন সরকারের কাছে ন্যায় বিচারের আশা ফেলানীর বাবা মায়ের। 2011 সালের 7 জানুয়ারি কুড়িগ্রামের অনন্তপুর সীমান্তে কিশোরী ফেলানীকে গুলি করে হত্যা করে বিএসএফ। পরে মরদেহ কাঁটাতারে ঝুলিয়ে রাখে 4.5 ঘণ্টা। বিষয়টি বিশ্বব্যাপী সমালোচনার ঝড় তোলে। ঘটনার 2 বছর পর 2013 সালের 13 আগস্ট ভারতের কোচবিহারে বিএসএফের বিশেষ কোর্টে শুরু হয় এ হত্যাকাণ্ডের বিচার। ফেলানীর বাবা ও মামার সাক্ষ্য গ্রহণ শেষে 6 সেপ্টেম্বর অভিযুক্ত অমিয় ঘোষকে খালাস দেয়। রায় প্রত্যাখ্যান করে পুনঃবিচার দাবির পর দ্বিতীয় দফাতে তাকে দেয়া হয় খালাস। পরে ভারতের মানবাধিকার সুরক্ষা মঞ্চ ফেলানীর বাবার পক্ষে দেশটির সুপ্রিম কোর্টে রিট পিটিশন করে। এরপর বারবার শুনানির তারিখ পিছিয়ে সবশেষ 2018 সালের 25 জানুয়ারি নতুন দিন ধার্য হলেও তা আর হয়নি। মেয়ে হত্যার বিচার না পাওয়াকে বিগত সরকারের অবহেলাকে দুষছেন ফেলানীর স্বজনরা। শাহজাহানের কাছে কত আবদার করছি বিচারের জন্য, ভারত সরকারের কাছে বিচারের জন্য আবদার করছি। উনি 2বার নিয়ে গেল বিএসএফ আদালতে, উনি ডেকে নিয়ে গেল। আমি অন্য সত্য কথাই বলছি, কিন্তু আজ যাবতে খালি উনি শুনছে, কিন্তু কোনো একটা কাজ করে দেয় নাই, কোনো একটা বিচার করে দেয় নাই। বিচার করতো কিন্তু করতে পারতো, কিন্তু উনি বিচার করে নাই। যে আমাদের যে নতুন বাংলাদেশে যে আমাদের নতুন সরকার হয়েছে, ওনার কাছে আমার দাবি যে আমার ফেলানীর বিচারটা যেন আন্তর্জাতিক আদালত করে। চাঞ্চল্যকর এই হত্যার বিচার দ্রুত শেষ হওয়া জরুরি। আইনজীবীরা বলছেন, বিচার হলে বাংলাদেশের নাগরিকদের পাশাপাশি ভারতীয় নাগরিকরাও সুরক্ষিত থাকবে। ভারতীয় সুপ্রিম কোর্টে যে আবেদনটি করেছে, যে রিট পেন্ডিং রয়েছে, সেটি যদি নিষ্পত্তি হয় তাহলে শুধু ন্যায় বিচারই হবে তা না, ভবিষ্যতে আমি মনে করি যে ভবিষ্যতে আমাদের বর্ডার ম্যানেজমেন্ট সহ খুন খারাপি কমে আসবে। বারবার ভারত সরকারের আশ্বাসে বন্ধ হয়নি সীমান্তে হত্যা। দ্রুত ফেলানীর হত্যার বিচার সহ সীমান্তে হত্যা বন্ধের দাবি জানিয়েছেন কুড়িগ্রামবাসী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এ নিয়ে আরো জানাতে কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল খালেক। খালেক, ফেলানী হত্যার 14 বছরেও শেষ হয়নি বিচার কার্যক্রম, বিচার কি পাবে পরিবার? যে আপনি যেমনটি বলছিলেন, আসলে ফেলানীর পরিবার কিন্তু এখনো ন্যায় বিচারের প্রতীক্ষায় প্রতিনিয়ত তারা অপেক্ষা করেন এবং প্রতি বছর এই মৃত্যুবার্ষিকী যখন আসে তখন তারা নতুন করে এই আশা পুনর্ব্যক্ত করেন এবং নতুন স্বপ্ন দেখেন এবং তারা মনে করেন যে একদিন এই ফেলানীর যে নৃশংস হত্যাকাণ্ড সেটির ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, সেই অপেক্ষায় তারা থাকেন। এবং এখন তার বাবা মা যেটি বলছেন যে পরিবর্তিত পরিস্থিতিতে যে সরকার বদলের পরে তারা মনে করছেন যে আবার নতুন করে সরকার একটি উদ্যোগ নেবে এবং প্রয়োজনে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে এই বিষয়টি নিষ্পত্তি হবে। কারণ আপনি জানেন যে 2011 সালে যখন ফেলানী হত্যাকাণ্ডটি সংঘটিত হয় কুড়িগ্রাম
জেলার ফুলবাড়ি উপজেলার অনন্তপুর সীমান্তে, তখন কিন্তু শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবীতে এটি নিয়ে ব্যাপক আলোচিত হয় এবং পত্রপত্রিকায় ব্যাপক রিপোর্ট হয়, এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু বিএসএফ বাধ্য হয়ে একটা আদালত গঠন করে, এবং সেই আদালতে কিন্তু ফেলানীর বাবা মনে করেন যে তারা ন্যায় বিচার পান নাই। যদিও ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন তিনি এবং তিনি সাক্ষ্য দিয়েছেন, তারপরেও কিন্তু ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি। তার পরবর্তী সময়ে আবার আপিল করার কারণে পুনরায় ওই বিএসএফ আবার আরেকটি আদালত গঠন করে এবং সেখানে তিনি কিন্তু ন্যায় বিচার পাননি। ফলে এখন কিন্তু ভারতের যে সুপ্রিম কোর্ট সেটিতে তিনি আবেদন করেছেন, রিট আবেদন, এবং ভারতের যে বাংলাদেশ এবং ভারতের যে মানবাধিকার সংগঠনগুলো তাকে সহায়তা করছে, এবং সেক্ষেত্রে বারবার এই যে শুনানির তারিখ পিছিয়ে যাওয়ার কারণে কিন্তু সঠিক যে ন্যায় বিচার সেটিও তিনি কিন্তু পাচ্ছেন না। তবে তিনি মনে করছেন যে একদিন না একদিন এর বিচার হবে এবং সেই বিচারের প্রতীক্ষায় তিনি আছেন। আপনাকে আরেকটি কথা জানিয়ে রাখি যে ফেলানীর যে পরিবার সেটি কিন্তু একটি বড় পরিবার, এবং ভারতের আসাম রাজ্যের বঙ্গাই গ্রামে একটি এলাকায় মুদি দোকান চালাতো ফেলানীর বাবা, এবং ফেলানীর বিয়ের দিনক্ষণ ঠিক করার কারণে কিন্তু তাকে বাংলাদেশে নিয়ে আসছিলেন, এবং বাংলাদেশের সীমান্ত পেরিয়ে ভারতের সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসার সময় কিন্তু বিএসএফ এর যে সদস্য অমিয় ঘোষ, সেই অমিয় ঘোষ কিন্তু তাকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করে, এবং প্রায় 4.5 ঘন্টা সেই লাশ কিন্তু ঝুলেছিল কাঁটাতারে। সেই ঘটনাটি পরে স্বরাষ্ট্রমন্ত্রী তার বাড়িতে আসেন এবং 3 লক্ষ টাকা তখন সহায়তা দেওয়া হয় একটি মুদি দোকান করার জন্য। কিন্তু এখন যে আর্থিক অবস্থা, বড় পরিবার হিসেবে ছেলেমেয়ে সবাই বড় হয়ে গেছে, এবং তাদের যে আর্থিক অবস্থা, কর্মসংস্থান সেটি কিন্তু এখনো নিশ্চিত হয়নি। তো ফেলানীর পরিবার মনে করেন যে সরকার ন্যায় বিচারের পাশাপাশি তাদের পুনর্বাসনেরও একটি উদ্যোগ গ্রহণ করবে। জি, কুড়িগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল খালেক। আর এই ছিল এখনকার সংবাদে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর। বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। ধন্যবাদ সবাইকে।